সো আবারও একটা সুপার কাপের সামনে দাঁড়িয়ে আমরা এতদিন ধরে আমরা হিরো ইন্ডিয়ান সুপার কাপ দেখেছি, এইবার থেকে এটা কলিঙ্গা সুপার কাপ। আগামী বছরে কী নাম হবে আমরা জানি না, কিন্তু এই সুপার কাপ 20 দিন ধরে চলবে এবং তারপর আমরা পেয়ে যাব আমাদের টপ লেভেল ডোমেস্টিক কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়নকে। যে চ্যাম্পিয়ন টিম কোথায় যাবে? এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফাইং রাউন্ড খেলতে, এবং সেটা যদি তারা জেতে তাহলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজে তারা ঢুকতে পারবে। তো এই টুর্নামেন্টটা, এই সুপার কাপটা প্রত্যেকটা টিমের কাছে কিন্তু ভাইটাল, এবং 16টা টিম কনফার্মড হয়ে গেছে, 15টা আমরা জানতাম। আজকে 16 নম্বর দল হিসেবে কিন্তু ইন্টারকাশি রাজস্থান ইউনাইটেডকে 5-0 গোলে হারিয়ে তারা গ্রুপ অফ ডেতে ঢুকে গেছে। যে গ্রুপ ডিতে তারা মুখোমুখি হবে 3জন ফর্মার চ্যাম্পিয়ন টিমকে, যেখানে অবশ্যই গোয়া রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, ওড়িশা রয়েছে। এবং এখানে একটা কথা আমি শুরুতেই বলে রাখতে চাই, যারা আজকে ইন্টারকাশির খেলা দেখেছো, হয়তো এতদিন আমরা আই লিগে সেইভাবে ইন্টারকাশিকে ফলো করিনি, বাট আজকে ইন্টারকাশিকে যারা ফলো করেছে তারা বুঝতে পেরেছে যে এই টিমটার মধ্যে কিন্তু কোয়ালিটি রয়েছে। যদি এই টিমটা গ্রুপ সিতে থাকতো তাহলে কিন্তু ডার্ক হর্স হয়ে ওঠার তাদের ক্ষমতা ছিল, কিন্তু গোয়া ওড়িশা তাদের মুখোমুখি হওয়ার পর ইন্টারকাশি কতটা নিজেদেরকে মেলে ধরতে পারবে, দেয়ার ইজ এ বিগ ডাউট। অবশ্যই প্রত্যেকটা গ্রুপ নিয়ে কথা বলবো, কী কী স্ট্রেংথ রয়েছে, কী কী উইকনেস রয়েছে, সব কটা টিমকে নিয়ে কথা বলবো। আই লিগের টিমগুলোর উপর বেশি ফোকাস করে লাভ নেই, কারণ তারা পুরো শক্তি দিয়েই নামবে, তাদের কোথাও কোনো সমস্যা থাকার সেভাবে কথা নেই। তার কারণটা হচ্ছে কোনো ন্যাশনাল টিমে তাদের প্রতিনিধিত্ব নেই বা কোনো বিদেশি মিসিংয়ের আপডেট সেইভাবে নেই। কিন্তু আমাদের আইএসএলের 12টা টিম তারা কিন্তু সবাই পূর্ণ শক্তি দিয়ে নামছে না। কিছু কিছু টিমে কিছু প্রবলেম রয়েছে, 2-3টে টিমে অনেক বড় বড় প্রবলেম রয়েছে। ডিটেলসে কথা বলবো, ভিডিওটা একটু বড় হবে, এবং অবশ্যই শেষে থাকবে প্রেডিকশন, যে গ্রুপ স্টেজ, তারপর সেমিফাইনাল এবং ফাইনাল আমরা কাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে পেতে পারি অবশ্যই প্রেডিক্ট করার চেষ্টা করব। তোমরাও কিন্তু কমেন্ট বক্সে প্রেডিক্ট করতে থাকো। শুরু করবো যেটা দিয়ে, সেটা অবশ্যই প্রত্যেকটা টিমের আপাতত সিচুয়েশন। খুব ছোটো ছোটো করে যদি কথা বলি তাহলে গ্রুপ ডি দিয়ে শুরু করবো, যে গ্রুপ ডিতে কিন্তু ফরমার 3জন চ্যাম্পিয়ন রয়েছে, তাদেরকে নিয়ে শুরুতেই কথা বলতে হবে। দেখো, ইন্টারকাশিকে নিয়ে আলাদা করে কিছু কথা বলার নেই, আজকে তারা খুব ভালো খেলেছে, ভালো পারফরমেন্স করেছে, তাদের বিদেশি ইউনিট খুব শক্তিশালী। বাট ইন্ডিয়ানরা কত ভালো এই 3টে টিমের এগেনস্টে খেলবে সেটা সবচেয়ে বড় কিন্তু ম্যাটার হয়ে দাঁড়াবে। যদি দ্বিতীয় টিম নিয়ে কথা বলি তাহলে সেটা অবশ্যই বেঙ্গালুরু এফসি। দেখো, বেঙ্গালুরুর ক্ষেত্রে বড় প্রবলেমটা হচ্ছে তাদের 2জন লিডার কিন্তু টিমের মধ্যে নেই, সুনীল ছেত্রী এবং গুরপ্রীত সিং সান্ধু। এই 2জন লিডারের অভাবে তারা কীভাবে টিম সাজায়, এবং ব্যাকআপ গোলকিপার যে আসবে সে কতটা নিজেকে মেলে ধরতে পারবে, দ্যাট ইজ এ বিগ ডাউট। এবং অবশ্যই কোথাও বিদেশি প্লেয়ার, তাদেরকে কিন্তু বড় দায়িত্ব নিতে হবে, যেটা আইএসএল আমরা সেইভাবে নিতে দেখিনি। তো দেখা যাক, বেঙ্গালুরুকে নিয়ে হয়তো এই গ্রুপে খুব একটা কেউ আশাবাদী হবে না, কিন্তু নকআউট টুর্নামেন্টে যে কোনো টিম যে কোনো মুহূর্তে কিন্তু বাজিবাদ করে দিতে পারে। দ্বিতীয় যে টিম, মানে থার্ড যে টিমটা, সেটা অবশ্যই কিন্তু ওড়িশা এফসি, গতবারের চ্যাম্পিয়ন, এবং তারা কিন্তু এইবারের হট ফেভারিট একটা দল। যেভাবে সের্জিও লোবেরা খেলাচ্ছেন, যেভাবে তারা এএফসি কাপে জার্নি কমপ্লিট করেছে গ্রুপ স্টেজে, যেভাবে তারা সাউথ জোন থেকে চ্যাম্পিয়ন হয়ে গেছে, এবং অবশ্যই তাদের আইএসএলে যেরকম রান চলছে সেখানে একটা বড় এক্সপেকটেশন কিন্তু ওড়িশাকে নিয়ে থাকতেই পারে, এবং তাদের ঘরের মাঠে খেলা, ঘরের পিচে খেলা, কোথাও একটা অ্যাডভান্টেজ কিন্তু তারা নেওয়ার চেষ্টা করবে। এবং এই ক্ষেত্রে যেটা তাদের সবচেয়ে বড় সমস্যা হবে সেটা হচ্ছে গোলকিপার কিন্তু অমরিন্দর কন্টিনিউয়াসলি খেলছিল সমস্ত ম্যাচে। তো রিজার্ভ গোলকিপার হিসাবে কে উঠে আসে এবং কীভাবে সেই জায়গাটাকে কন্ট্রোল করে, সেটাই সবচেয়ে বড় সমস্যার জায়গা ওদের তৈরি হতে পারে। বাকি যদি আউটফিল্ড দেখা যায় তাহলে কিন্তু কোনো প্লেয়ারের চোট আঘাত বা মিসিং হওয়ার চান্স নেই। সাই গোড়ার কিন্তু সুপার কাপে ফিরে আসছে। লাস্ট যে টিমটা এই গ্রুপে সেটা অবশ্যই এফসি গোয়ার ক্ষেত্রেও একইভাবে বলতে হয় যে তাদের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান, তাকে তারা পাবে না। উইংয়ের ক্ষেত্রে উদান তাকে পাবে না, তো এটা একটু প্রবলেম হতে পারে। কিন্তু ব্যাকআপ হিসাবে কোন প্লেয়ার কীভাবে এখানে উঠে আসছে একইভাবে, সেটাও কিন্তু দেখার বিষয় হবে, কারণ রেগুলার বেসিসে যে প্লেয়াররা খেলেছে সেই প্লেয়ার যদি সেই পজিশনে না থাকে তাহলে কি হবে, সেটা অবশ্যই একটা চর্চার বিষয় আগামী দিনে হবে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে কার্ল ম্যাকিউর মতো প্লেয়ার রয়েছে, যে কিন্তু অ্যাজ এ সেন্টার ব্যাক নিজেকে মেলে ধরতে পারে, এবং যেহেতু 6জন বিদেশি খেলানোর রুল এইবারে রয়েছে, তো গোয়ার ক্ষেত্রে কতটা প্রবলেমেটিক হবে উই জাস্ট ডোন্ট নো, কারণ ভিক্টর রড্রিগেজ কিন্তু নেই, তার পরিবর্তে প্লেয়ার কিন্তু এখনও অবধি আসেনি। তো গোয়া না ওড়িশা, এই গ্রুপটাতে কে যাচ্ছে আমরা প্রেডিকশনের সময় দেখতে পাবো। নাও নেক্সট যদি কথা বলি গ্রুপ সিকে নিয়ে, গ্রুপ সিতে কিন্তু প্রথম টিম অবশ্যই গোকুলাম কেরালা এফসি, তারা আই লিগ থেকে আসছে, এবং তাদের যা স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রেংথ আই লিগ আমরা দেখেছি, সেটা আমরা সুপার কাপেও দেখবো। খুব বেশি আশাবাদী হয়ে লাভ নেই, কারণ তাদের থেকে অনেক সুপিরিয়ার টিম হিসেবে আইএসএলের টিমগুলো নামবে। দ্বিতীয় টিম অবশ্যই পাঞ্জাব এফসিরও কোনো কিন্তু প্লেয়ার ন্যাশনাল টিমের রিপ্রেজেন্টেশন নেই, তো তাদের ফুল স্কোয়াড যেটা আইএসএলে ছিল সেই স্কোয়াডে নামবে। তবে ওদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ওদের গোলকিপার। তবে যেহেতু 6জন প্লেয়ারকে খেলানোর রুল রয়েছে, 6জন বিদেশিকে, তো তারা অবশ্যই কিন্তু গোলকিপার হিসেবে কিরেন লিম্বুকে খেলাতে পারবে, এই ক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না, এবং সেটাকে তারা হয়তো ফায়দা হিসেবে নেওয়ার অবশ্যই চেষ্টা করবে। নেক্সট যে টিমটা সেটা অবশ্যই চেন্নাইন এফসিরও কিন্তু কোনো প্রতিনিধি
ইন্ডিয়ান ন্যাশনাল টিমে নেই, তো কোথাও তাদের যে ফুল স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডকে আমরা দেখবো। এবং মোবাসিরকে তারা লোনে নিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল থেকে, কোমল থাট্টালকে অলরেডি নিয়ে নিয়েছে, এখনও অবধি সেটা কমপ্লিট হয়েছে কিনা জানি না, তবে কোমল থাট্টাল কিন্তু জামশেদপুরের স্কোয়াডে নেই। তো মনে করা হচ্ছে কোমল থাট্টাল তার মুভটা অলরেডি কমপ্লিট করেছে, লোন মুভটা চেন্নাই এনএফসিতে। তো এই স্ট্রেংথটা তাদের একটু হলেও বাড়বে এই দুটো প্লেয়ার আসার ফলে, এবং তাদের যে স্কোয়াড ছিল যেটা আইএসএলে ছিল সেইটাই কিন্তু থাকছে। তো খুব একটা চাপ হওয়ার কথা নেই, এবং চেন্নাই এনএফসি কিন্তু একটা আনএক্সপেক্টেড টিম হিসাবে সুপার কাপে নামতে চলেছে আন্ডার ওয়েন কোয়েল। দেখা যাক কী হয়। অ্যান্ড অবশ্যই তার সাথে মুম্বাই সিটি এফসি রয়েছে। মুম্বাই সিটিকে নিয়ে খুব বেশি আশাবাদী হয়ে লাভ নেই, 6জন প্লেয়ার কিন্তু ন্যাশনাল টিমে চলে গেছে, এবং সেখানে ইম্পর্টেন্ট প্লেয়ার, ডিফেন্স থেকে প্লেয়ার গেছে, মাঝমাঠ থেকে গেছে, ফরওয়ার্ড থেকে গেছে। তো এতজন প্লেয়ার এই কটা ডিপার্টমেন্ট থেকে যাওয়া এবং গ্রেগ স্টুয়ার্টের লাল কার্ড সাসপেনশন কোথাও মুম্বাইকে কিন্তু পিছিয়ে রাখবে। এই গ্রুপ থেকে কারা সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে সেমিফাইনালের পথে যাবে অবশ্যই পরে প্রেডিকশনে আসছি। নেক্সট হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে কিন্তু প্রথম যে টিমটা সেটা হচ্ছে শিলং লাজং এফসি। ভালো টিম, স্পিডি টিম রয়েছে, স্পিডি উইঙ্গার রয়েছে, ইয়াং কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে। কতটা বড় টিমকে বেগ দিতে পারে, কতটা তারা খেলা ঘোরাতে পারে, অবশ্যই একটা টকিং পয়েন্ট হয়ে উঠতে পারে। দ্বিতীয় হচ্ছে জামশেদপুর এফসি, কোচ চেঞ্জ হয়েছে একদম শুরুতেই, মানে বছরের শুরুতে আমরা নতুন কোচ আসতে দেখেছি, এবং খালিদ জামিলের হাত ধরে জামশেদপুর কী করে দেখার বিষয়। দুজন বিদেশি চলে যাওয়ার গুঞ্জন ছিল, স্টিভ আম্ব্রি এবং অ্যালেন স্টোভানোভিচ, দুজনেই কিন্তু যায়নি, দুজন প্লেয়ারই কিন্তু স্কোয়াডে রয়েছে। তো এটা একটা বিরাট বড় মিস্ট্রি থেকে গেল। এই দুজনের খবর ছিল যাওয়ার, বাট দুজন প্লেয়ার রয়ে গেছে, জানি না কী ব্যাপার হয়েছে। তো মোটামুটি জামশেদপুরের স্কোয়াড ঠিকঠাকই রয়েছে, এমিল বেনির চোট রয়েছে, তারপরেও দেখা যায় জামশেদপুরের কিন্তু কোনো প্রতিনিধি ন্যাশনাল টিমে নেই। তারা কীভাবে পারফর্ম করে, কীভাবে নিজেদেরকে মেলে ধরে। অ্যান্ড অবশ্যই এই টিমটাতে, মানে এই গ্রুপটাতে যে দুটো টিমের কোথাও ফাইট হবে চরম লেভেলে, তারা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তাদেরও মোটামুটি ফুল টিম সেট রয়েছে, সেভাবে প্রবলেমের কিছু জায়গা নেই। কিন্তু গোলকিপিং একটা বিরাট বড় ইস্যু। যেভাবে মিশন মিচু গোলকিপিং করছে, তার যেভাবে ফ্লস দেখা যাচ্ছে, কোথাও একটা কিন্তু চাপের বিষয়। এবং যখন এই ধরনের নকআউট টুর্নামেন্টে একটা টিম নামে, তাদের যদি গোলকিপিংয়ে এত ফ্লস থাকে, তখন কিন্তু একটা চাপ আরও বাড়ে। তো নর্থ ইস্টে কিন্তু মাঝমাঠ এবং অ্যাটাক যথেষ্ট ভালো রয়েছে, দেখা যাক তারা কী করে। বাট এই গ্রুপটাতে টপ ফেভারিট হিসেবে কিন্তু অবশ্যই কেরালা ব্লাস্টার্স রয়েছে। কেরালা ব্লাস্টার্সের ক্ষেত্রে দুজন প্লেয়ারকে তারা মিস করবে ন্যাশনাল টিমের জন্য, এক হচ্ছে প্রীতম কোটাল, দুই হচ্ছে রাহুল কেভি। বাট সেই ক্ষেত্রে তাদের প্রবলেম হওয়ার কথা না, তারা যেভাবে টিম সাজিয়েছে, যেভাবে টিম খেলছে, আদ্রিয়ান লুনাকে ছাড়াও যেভাবে তারা পারফরমেন্স করেছে, যেভাবে তারা একদম লিগ টেবিলের টপে শেষ করেছে বছরটা, কোথাও এটা তাদেরকে কিন্তু চার্জ করে রাখবে। এবং কেরালা ব্লাস্টার্স কোথায় গিয়ে শেষ করতে পারে প্রেডিকশনে আসছে। অ্যান্ড লাস্ট অবশ্যই গ্রুপে ভাই যেই দিকে সবার নজর রয়েছে, কারণ সেখানে রয়েছে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল। এবার অবশ্যই দেখো এই গ্রুপটাতে নিশ্চিতভাবেই শ্রীনিধি ডেকান এফসি রয়েছে, যারা আই লিগের সেকেন্ড বেস্ট ক্লাব। তারা অবশ্যই তাদের শক্তি দিয়ে নামবে, বেশ কিছু আইএসএল খেলা প্লেয়ার রয়েছে, কোয়ালিটি ভালো রয়েছে, তারা ভালো ভালো গোল করেছে, প্রচুর গোল করেছে। তো কোথাও এই টিম কিন্তু বেগ দিতে পারে, দেখা যাক কতটা বেগ দেয়, নাকি তারাই বেগ পেয়ে যায়। দ্বিতীয় টিম হচ্ছে হায়দ্রাবাদ এফসি, তাদের নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তারা আগে নিজেদের ভেতরে সমস্যা মেটাক, তারপর তো মাঠে খেলবে। বাট নকআউট টুর্নামেন্টে আমি আবারও বলছি, যে কেউ যে কোনো দিন চমকে দিতে পারে, কিন্তু তারা অনেক ডেফিসিয়েন্সি নিয়ে নামছে। এক হচ্ছে তাদের 3জন বিদেশি প্লেয়ার নেই, দুই হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার আছে কিন্তু তাদের ভাই মোটিভেশন নেই, এবং নিখিল পূজারিকে তারা কিন্তু মিস করবে। আর যদি এরপর কথা বলি মোহনবাগানের ক্ষেত্রে, মোহনবাগান তো ভাই 7জন প্লেয়ারকে ন্যাশনাল টিমে দিয়েছে, 2জন প্লেয়ার ইঞ্জুরির জন্য বাইরে, গ্লেন মার্টিন্স বাইরে, নামতে চোট পেয়েছে, লটস অফ প্রবলেমস দেয়ার। ইয়াং প্লেয়ার, ইউথ প্লেয়ারদের ওপর ভরসা রাখতে হবে, 6জন বিদেশির ওপর ভরসা করতে হবে ভাই, জোর করে ভরসা করতে হবে, কিছু করার নেই এখানে। ক্লিফোর্ড মিরান্ডা প্রথম ম্যাচে দায়িত্ব থাকবে, এবং সেটা অবশ্যই কিন্তু ক্লিফোর্ড মিরান্ডার ক্ষেত্রে একটা ভালো ব্যাপার হতে পারে, কারণ ক্লিফোর্ড মিরান্ডা অ্যান্ড সুপার কাপ জানো কী কম্বিনেশন হয়। তো মোহনবাগান যারা ফ্যান্স রয়েছে, আমি সিরিয়াসলি বলছি, হয়তো শুনতে খারাপ লাগবে, বাট এক্সপেকটেশন নিয়ে ভাই খেলা দেখতে বসো না। এক্সপেকটেশন নিয়ে প্লিজ খেলা দেখতে বসো না, উইদাউট এক্সপেকটেশন খেলা দেখতে বসো। যদি এখান থেকে ভালো কিছু হয়ে যায় দেন ভেরি গুড, বাট যদি কিছু ভালো না হয় তাহলে কিন্তু তুমি মনে মনে অবশ্যই কষ্ট পাবে, কারণ এই টিমটা যা সিচুয়েশনে রয়েছে সেখান থেকে ভালো কিছু করা এটা বিরাট বড় একটা মিরাকেল। সেটা যদি হয়ে যায় তাহলে আমি বলবো নাচতে নাচতে রাস্তায় বেরিয়ে পড়ো। লাস্ট অবশ্যই ইস্ট বেঙ্গল, তারা কিন্তু ফুল স্ট্রেংথ নিয়ে নামছে, এবং অবশ্যই 6জন বিদেশি, কোনো রকম চেঞ্জ হচ্ছে না, কেবলমাত্র ডিফেন্সে নুঙ্গা এবং অবশ্যই আপফ্রন্টে মাহেশ, এই দুজনের অভাবটা অনুভব করবে তারা। কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে আমার মনে হয় যে হোসে অ্যান্টনিও পার্দো রয়েছে, ডাবল বিদেশি সেন্টার ব্যাকে তারা চলে যাবে। বাট ওপরের দিকে মাহেশকে একটু হলেও মিস করতে হবে, খুব স্বাভাবিক ব্যাপার। এই প্লেয়ারটা কিন্তু আলাদা লেভেলের ডেডিকেশন দেখা, এই প্লেয়ারটা থাকা মানে অপোনেন্টের একটা আলাদা রকম ভয় থাকে। বাট নন্দা রয়েছে, লেফট উইংয়ে ইজিলি খেলতে পারবে, বিষ্ণুর মতো প্লেয়ার রয়েছে, নতুন উঠে আসা ছেলে রয়েছে, বেশ কিছু ইয়াং প্লেয়ারকে সিনিয়র টিমে প্রমোট করা হয়েছে, দেখা যাক কত ভালো হয়। রাইট ব্যাক একটা কনসার্নিং পার্ট, সেখানে নিশু কুমার ভালো খেলছে, আরও কত ভালো খেলতে পারে তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। এবং এই গ্রুপ থেকে কারা ফেভারিট হয় অবশ্যই আসবো প্রেডিকশনে। দেখো এবার যদি প্রেডিকশন করি,
যেটা আমি খুব ন্যাচারালি করি না, যেটাকে আমি খুব একটা পছন্দ করি না, বাট রিসেন্ট টাইমে কী হয় যে কমেন্ট আসে, দাদা প্রেডিকশন করো, প্রেডিকশন করে বলো কে ফেভারিট আছে আপাতত সুপার কাপ জেতার জন্য। তাহলে দেখো ফার্স্ট অফ অল আমি কথা বলবো গ্রুপ এ কে নিয়ে। এখানে কোথাও কিন্তু ফাইটটা জাস্ট একটা ম্যাচে গিয়ে ফাইসালা হতে পারে, সেটা হচ্ছে 19 তারিখের ডার্বি। 19 তারিখের ডার্বি যে জিতবে এই গ্রুপটা তার, সিরিয়াসলি বলছি। কারণ আগের যে দুটো ম্যাচ রয়েছে মোহনবাগানের যা স্ট্রেংথ রয়েছে, হায়দ্রাবাদ শ্রীনিধিকে হারানোর মতো স্ট্রেংথ রয়েছে, বাট ডার্বি জেতার মতো যদি স্ট্রেংথ রয়েছে বলো, তাহলে আমি বলবো যে না, সেই জায়গাটা হয়তো আমার এই কথাটা কারো খারাপ লাগতে পারে, বাট ডার্বি জেতার জন্য যতটা স্ট্রেংথ মোহনবাগানের দরকার সেই স্ট্রেংথ কিন্তু মোহনবাগানের নেই। বাকিটা এবার প্লেয়াররা প্রুভ করে ভাই আমাদেরকে যদি রং করে দেয়, উই উইল বি হ্যাপি, কোথাও কোনো অসুবিধা নেই। বাট যেটা আপাতত স্কোয়াড রয়েছে সেই স্কোয়াড অনুযায়ী কিন্তু ডার্বি জেতার ক্ষমতা ইস্টবেঙ্গলের অনেক বেশি রয়েছে। তো এই গ্রুপটা থেকে আমার যে প্রেডিকশন রয়েছে সেখানে ইস্টবেঙ্গল কোথাও টপ হয়ে যেতে পারে, বাট ডার্বির রেজাল্ট যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু মোহনবাগানেরও যাওয়ার চান্স রয়েছে, বাট আমি ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখছি। গ্রুপ বি, সেখানে আমার মনে হয় না খুব বেশি তর্ক করা দরকার রয়েছে, কারণ সেখানে কেরালা ব্লাস্টার্স তাদের যে রিসেন্ট ফর্ম রয়েছে, তাদের যে প্লেয়ারদের এবিলিটি রয়েছে, আমার কোথাও মনে হয় যে নর্থ ইস্টকে বিট করে তারা ফাইনালি এই গ্রুপটা থেকে বেরিয়ে যাবে। থার্ড যে টিম গ্রুপ সি থেকে, সেখান থেকে অবশ্যই মুম্বাই অ্যান্ড চেন্নাইন এফসি, এখানে কোথাও ফাইটটা হতে পারে। এবং যেখানে বললাম যে মুম্বাইয়ের এতগুলো প্লেয়ারকে তারা মিস করবে, আমার কোথাও বাজি কিন্তু চেন্নাইন এফসির থাকছে, আমার কোথাও বাজি বা আমার কোথাও প্রেডিকশন কিন্তু চেন্নাইন এফসির ওপর থাকছে, ওয়েন কোয়েলের ওপর থাকছে। অ্যান্ড ভাই গ্রুপ ডি, সিরিয়াসলি বলছি, দিস ইজ গ্রুপ অফ ডেথ, দিস ইজ গ্রুপ অফ ডেথ, যেটা প্রেডিক্ট করাটা খুবই টাফ। কারণ এফসি গোয়া অর ওড়িশা এফসি, কারা যেতে পারে, নাকি বেঙ্গালুরুর লাস্ট মুহূর্তে কিছু একটা আলাদা রকম করে দিতে পারে, কি হতে পারে। দেখো আমি যদি খুব জোর দিয়ে বলি তাহলে আমার মনে হয় কোথাও এখানে ওড়িশা এফসি কিছুটা হলেও স্লাইড অ্যাডভান্টেজ পেয়ে বেরিয়ে যেতে পারে। তার কারণটা হচ্ছে এফসি গোয়ার ক্ষেত্রে ডিফেন্সে সন্দেশ ঝিঙ্গান, তাকে একটা ভীষণভাবে কিন্তু ম্যানুয়েল মার্কোস রোকা তিনি মিস করবেন, এবং ভিক্টর রড্রিগেজ যে রোলটা প্লে করতো, যেভাবে খেলতো, এটা কিন্তু মিস হবে, সিরিয়াসলি এটা কিন্তু মিস হবে, মিস হতে বাধ্য। উল্টো দিকে ওড়িশা এফসি, তাদের কেবলমাত্র অমরিন্দর সিং নেই, বাকি কিন্তু পুরো টিমটা রয়েছে। মাঝমাঠ, ডিফেন্স, অ্যাটাক ওয়াইজ তারা কিন্তু ওয়েল ব্যালেন্সড, এবং যখন বেঞ্চে থাকবে সের্জিও লোবেরা, তখন কিন্তু যে কোনো মুহূর্তে খেলা সেই দিকে ঘুরে যেতে পারবে, এবং হোম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা অবশ্যই ওড়িশা এফসি করবে। তো সেই কারণে আমি গ্রুপ ডি, গ্রুপ অফ ডেথ থেকে খুব ভরসা করে ভাই আমি ওড়িশা এফসিকে এগিয়ে রাখছি। দেখা যাক কী হয়। এই গ্রুপটা সিরিয়াসলি বলছি একটা আনপ্রেডিক্টেবল গ্রুপ, এবং সেমিফাইনালে এ ভার্সেস বি, অর্থাৎ ইস্টবেঙ্গল ভার্সেস কেরালা যদি মুখোমুখি হয় তাহলে কি হবে, তাহলে অবশ্যই আমি এখানে কেরালাকে স্লাইড এগিয়ে রাখছি। কেরালা হয়তো ফাইনালের দিকে এগোবে, এবং দ্বিতীয় সেমিফাইনাল অবশ্যই চেন্নাইন এফসি ভার্সেস ওড়িশা এফসি, সেখান থেকে ওড়িশা এফসি, অর্থাৎ কেরালা ভার্সেস ওড়িশা, এই ফাইনালটা আমার প্রেডিকশন থাকছে। এবং ফাইনালি কোথাও আমার মতে এইবারের চ্যাম্পিয়নশিপটা হয়তো প্রথমবারের মতো কেরালা ব্লাস্টার্সের দিকে গেলেও যেতে পারে। জাস্ট প্রেডিকশান থাকলো, কেরালা ব্লাস্টার্স হয়তো তাদের মেডেন ট্রফিটা এই সিজনে জিততে চলেছে। এই 2024 থেকে হয়তো কেরালার ভাগ্যে পরিবর্তন আসতে চলেছে। সিরিয়াসলি জানি না কি হবে, জাস্ট প্রেডিক্ট করলাম। 9 থেকে 28 তারিখ অবধি কটা মেলে কটা ভুল হয় প্লিজ পরে গালাগালি করো না। আমার যেটা মনে হলো, যেটা প্রেডিকশান করা সেটা আমি করলাম। ফাইনালি কোথাও আমার মনে হয় যে কেরালা ব্লাস্টার্স এফসি তারা হয়তো ফাইনালে ওড়িশা এফসিকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে তারা ট্রফিটা জিতে নিয়ে যাবে, এবং সেটা আমার মনে হয় যে একটু হলেও ফুটবলের জন্য জাস্টিফাই হবে। কারণ কেরালা যেভাবে ফুটবলে প্যাশনটা দেখায়, তাদের, আমি ফ্যানেদের টক্সিসিটি নিয়ে কথা বলতে চাই না, সোশ্যাল মিডিয়াতে তারা যেভাবে বিষটা উগড়ে দেয় আমি বলতে চাই না, বাট তারা যেভাবে মাঠে যায়, যেভাবে টিমের পাশে থাকে, এতদিন টিমটার কোনো ট্রফি নেই, কোনো সাকসেস নেই, বাট তারপরে ওরা মাঠটা ভরায়, দে আর ভেরি মাচ প্যাশনেট। সো ওদের ফ্যানেদের জন্য আমার মনে হয় যে কেরালা ব্লাস্টার্স প্লেয়ারদের এটা হাই টাইম টু উইন দ্য ট্রফি, সিরিয়াসলি বলছি। তো দেখা যাক কী হয়। ইভান ভুকোভানোভিচের একটা বিরাট বড় মাইলস্টোন হবে। এই টিমটা তার উপর ভরসা রেখেছে, তিনি প্লেয়ারদের উপর ভরসা রেখেছেন, কোথাও টিমটা একটা অন্য ছন্দে খেলছে। সো আমার কাছে এই কালিঙ্গা সুপার কাপে কিন্তু ফেভারিট টিম কেরালা ব্লাস্টার্স এফসি। দেখা যাক কী হয়। বাকি তোমাদের প্রেডিকশন কী রয়েছে অবশ্যই জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে থাকো, যা ইচ্ছা হয়। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যদি নতুন হয়ে থাকো। ফেসবুকে থাকলে ফলো করে দিও, ইনস্টাগ্রামে ফলো করে দিও, যেখানে পাবে ফলো করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।